এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের অতিথি হলেন এমন একজন মানুষ যিনি বহু বছর ধরে মানুষকে প্রচুর হাসিয়েছেন, গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। তারপর উনি পাঞ্জাবের রাজনীতিতে কর্তৃত্ব স্থাপন করেছেন। উনি সিদ্ধুকে, বাদলকে, চন্নিকে সকলকে হারিয়েছেন। প্লিজ ওয়েলকাম কমেডিয়ান থেকে পলিটিশিয়ান হওয়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? ভগবন্ত মান। আর এই হাততালি এইভাবেই চলতে থাকুক, কারণ আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আমাদের আজকের জাজকে, যিনি বিশিষ্ট এক ব্যক্তি। উনি বড় স্টার। ওনার সিঙ্গিংয়ের জন্যে ওনাকে গোটা পৃথিবী চেনে। পাঞ্জাবের বিখ্যাত সিঙ্গার, যিনি গেয়েছেন দিল লাগি কুড়ি, জসবীর জসসি। থ্যাংক ইউ। তো দুজন বড় বড় স্টার উপস্থিত আপকি আদালতে। তো আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জজ জসবীর জসসির কাছে অনুমতি চাইব মোকদ্দমা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। ভগবন্ত মান আজ আপকি আদালতে নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তাহলে শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ ভগবন্ত মানের ওপর। আপকি আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি স্বৈরাচারী। ভগবন্ত মানজি, এটা কি সত্যি যে আপনার বাবা খুবই শিক্ষিত ছিলেন? উনি MA, BEd এবং হেডমাস্টারও ছিলেন, কিন্তু ছেলের পড়াশোনায় কোনো ইন্টারেস্ট ছিল না? হ্যাঁ, টিচারের ছেলেকে তো পড়াশোনা করতেই হয়, তাই না? কারণ সেই স্কুলেরই তো হেডমাস্টার ছিলেন তিনি। তো দুষ্টুমি করতে তো খুবই ইচ্ছা করতো, কিন্তু সব টিচারেরই নজর হেডমাস্টারের ছেলের ওপর থাকতো। তাই নিজের দুষ্টুমিগুলোকে নিজের ভিতরে চেপে রাখতাম আমি। আমার বাবা সায়েন্সের টিচার ছিলেন, তাই স্কুল থেকে বাঙ্ক করার তো কোনো প্রশ্নই ওঠে না, বাবা যেহেতু হেডমাস্টার ছিলেন। তো এটাও সম্ভব ছিল না যে বাড়ি থেকে স্কুল যাচ্ছি বলে বেরোচ্ছি আর অন্য কোথাও যাচ্ছি, কারণ যেহেতু বাবাই হেডমাস্টার ছিল, তিনি তো জানতে চাইবেন ছেলে কোথায়। তো পড়াশোনাতে আমার ইন্টারেস্ট ছিল, আর যেহেতু আমার বাবা ম্যাথ টিচার ছিলেন, আজও আমি ম্যাথে খুব ভালো। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আমি সবসময় খুব প্রশ্ন করতাম যে আমাদের সেগুলোই কেন পড়ানো হয় যেগুলো আমাদের জীবনে কাজেই লাগে না। এখানে এত তরুণ তরুণী বসে আছে, এত তরুণ তরুণী এখানে বসে আছে, আপনারাই আমাকে বলুন যে A² + B² + 2AB ফর্মুলা ব্যবহার করে কেউ কি কলা কিনেছেন? আরে এগুলো সায়েন্সের ছেলে মেয়েদের পড়াও। tan θ cos θ আমাদের কেন? এটা তো সেরকমই কথা হলো, পোস্টম্যানের পোস্ট বেরোলো চাকরির জন্য, তো ইন্টারভিউ হলো। ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা। সে বলল, যদি এই রাস্তায় চিঠি বিলি করতে হয় তাহলে সরি, আমায় ক্ষমা করবেন, আমি হাত জোড় করছি। আমি আমার বাবাকে সবসময় এটা বলতাম যে বাবা, আমাদেরকে যা পড়ানো হয় সেটা আমাদের জীবনে কাজে লাগবে কি? আমি একটা ছোট্ট গল্প বলছি। আমাদের একজন পাঞ্জাবি টিচার এলেন, তিনি হাউস টেস্ট নিলেন, ফিস দিতে না পারেন, এই চিঠি লেখো। ফিস দিতে না পারার চিঠি তো সাধারণত যেমন হয় আমরা পড়ি স্বাভাবিকভাবে, সেবা লিখে কমা, প্রধান শিক্ষক মহাশয় কমা, এই হলো স্কুলের নাম, আমার নাম হলো ভগবন্ত সিং, আমি 7ম শ্রেণীতে পড়ি, পড়াশোনায় আমি খুব ভালো, ক্লাস 6এও আমি ভালো রেজাল্ট করেছি, এরপরেও আমি ভালো করব,
আমার বাবা হলো একজন পিয়ন, ওনার ওনার মাইনেও খুবই কম, আমরা 3 ভাই বোন, খুব কষ্টে আমাদের সংসার চলে, তাই স্কুলের ফিস জোগাড় করতে আমরা অসমর্থ। দয়া করে আমার পুরো ফিসটা ক্ষমা করে দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার বিনীত ছাত্র, রোল নম্বর এত। এরকমই তো হয়। এবার ম্যাডাম আমাকে নম্বরও দিয়ে দিলেন 9.5, 10-এর মধ্যে ভেরি ভেরি গুডও লিখে দিলেন। কিন্তু আমার আনন্দ হলো না। সেই সাইকেল নিয়ে বাবা বাড়ি ফিরতেন স্কুল থেকে। আমার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে ছিল স্কুল। তো আমি রাস্তায় যেতে যেতে বাবাকে বললাম, বাবা দাঁড়াও। আমি বললাম যে তুমি আমাদের কেন পড়াও? বাবা বলল যে তোমাদের যাতে বুদ্ধি বাড়ে, আমাদের বিকাশ হয়, তোমরা যাতে এই গোটা পৃথিবীকে বুঝতে শেখো, সত্যি মিথ্যের মধ্যে পার্থক্য করতে পারো। আমি বললাম, আমি যদি তোমাকে এটা বলি যে তোমরা আমাদের মিথ্যে পড়াও তাহলে? তখন আমি ওই অ্যাপ্লিকেশনটা ওনার সামনে দেখিয়ে দিলাম। উনি বললেন, খুবই ভালো হয়েছে, খুব ভালো, 9.5, 10-এর মধ্যে 9.5, খুব ভালো হয়েছে। আমি তখন বললাম, নম্বর দেখো না, আমি কি লিখেছি সেটা তুমি ভালো করে দেখো। প্রথমত আমি তো এই অ্যাপ্লিকেশনটা লিখছি তোমাকে, শ্রীমান প্রধান শিক্ষক মহাশয়, আর মাঝখানে আমি লিখলাম যে আমার বাবা একজন পিয়ন। তারপর আমি লিখলাম আমার 3 ভাই বোন, আমার তো একটাই ছোট বোন মনপ্রীত, তাহলে তৃতীয় জনটা কে? তখন আমার বাবা বললেন, যতক্ষণ না তুমি চিঠিতে নিজেকে গরিব বলে লিখবে ততক্ষণ না তোমার ফিস মাফ হবে না। তখন আমার মুখ থেকে একটা কথা বেরোলো যে যদি আমার হাতে এমন কোনো পেন চলে আসে যা দিয়ে আমি সিলেবাসটা বদলাতে পারবো, যেটা এখন এসে গেছে, তখন আমি এই আবেদনপত্রটা পজিটিভভাবে লেখাবো যে আমি হলাম এই, আমার বাবা খুব গরিব, উনি ফিস জমা করতে অক্ষম। আমি এটা বলছি না যে আমার ফিস মাফ করে দিন, আমি এটা বলছি যে আমার ফিসটা ডিউ রেখে দিন। প্রতিজ্ঞা করছি বড় অফিসার হয়ে সুদ সমেত স্কুলের ফিস জমা করে দেব। ভগবানজি, আমি শুনেছি যে স্কুলে আপনি কোণে বসে টিচারদের নকল করতেন, মিমিক্রি করতেন, এটা কি সত্যি? দেখুন, যত আর্টিস্ট আছে সবাই বাড়ির লোকের মতের বিরুদ্ধে গিয়ে কিছু হয়েছে। যে কোনো প্যারেন্টকে জিজ্ঞাসা করুন, কি হতে চাও বাবু? প্যারেন্টরাই আগে বলবে ডাক্তার হবে। আরে সবাই যদি ডাক্তার হয় তাহলে পেশেন্ট কে হবে? পাইলট হবে। সবাই যদি পাইলট হয় তাহলে যাত্রী কে হবে? বাচ্চাটাকেও জিজ্ঞেস করুন ও কি হতে চায়। আমি লুকিয়ে লুকিয়ে যাওয়া আসা করতাম স্টেজে। +1 ইন্টার কলেজ কম্পিটিশনে যেতে শুরু করলাম। তো বাবা সেটা জানতে পেরে গেলেন। তো সেটাই যেটা ভারতীয় ছেলে মেয়েদের সঙ্গে সেই বয়সে হয়। মার? হ্যাঁ মার? স্যার এইটা নয়, এইটা দিয়ে বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল। ঠিক আছে, বাবার হুকুম, সেদিন থেকে স্টেজে যাওয়া বন্ধ করে দিলাম। তারপর আমি লুকিয়ে লুকিয়ে যেতে শুরু করলাম যাতে জানতে না পারে। তো এমন একটা গল্প আছে যেটা মনে পড়লে আজও আমার চোখে জল চলে আসে। আমি ফার্স্ট হয়েছিলাম আর একটা ট্রফি জিতেছিলাম কবিতা আবৃত্তিতে। আমি ফার্স্ট হয়েছিলাম, সুন্দর একটা ট্রফি পেয়েছিলাম কলেজ থেকে। তো বাসে করে ফিরছিলাম, তখন আমার মনের মধ্যে ছিল যে এই ট্রফিটা নিয়ে যদি আমি বাড়ি যাই তাহলে তো বাবা জানতে পেরে যাবে, বাবা বলবে তুই আবার একই কাজ করছিস। তাই ট্রফি নিয়ে তো বাড়ি যাওয়া যাবে না। ট্রফিটা যখন জিতেছি এটা ছাড়তেও কি আর মন চায়? তো আমার সঙ্গে অন্য একজন প্যাসেঞ্জার ছিল, সে বলল বাহ ট্রফিটা তো বেশ সুন্দর। আমি বললাম মালের কোটলা কলেজ থেকে জিতেছি। উনি বললেন আচ্ছা। আমি বললাম আপনি রেখে দিন। তো আমি ওনাকে দিয়ে দিলাম। না জানি এমন কত ট্রফি আছে, সেগুলো আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম। তো আমি আপনার এই শোয়ের মাধ্যমে অনেক মা বাবারাই যারা হয়তো দেখছেন তাদের এটা বলতে চাই, বাচ্চাদের ট্যালেন্টকে অবশ্যই বোঝার চেষ্টা করুন, ওদের আটকে রাখবেন না। যদি ওরা কিছু ভুল, আজকাল তো প্রফেশন এত উন্নত হয়ে গেছে, ওদেরকে যেতে দিন, কোনো প্রোটোকলের মধ্যে ওদের আটকে রাখবেন না। ওদের আকাশ দিন, ওদের ডানা দিয়ে দিন ওড়ার জন্য, কিন্তু ওদের রাস্তা তৈরি করে দেবেন না। ওরা খোলা আকাশে উড়ুক, নিজের মতো করে উড়ুক। কোনো রানওয়েই কিন্তু প্লেনকে ওড়ায় না, রানওয়ে প্লেনকে সুযোগ করে দেয়। এটা তো আসলে প্লেনের ইঞ্জিনের ওপর ডিপেন্ড করে যে সেটা 20 মিনিট পর দিল্লি থেকে চণ্ডীগড় নামবে নাকি 14 ঘন্টা পরে স্যান ফ্রান্সিসকোতে নামবে, সেটা তো প্লেনের ইঞ্জিনের ওপর ডিপেন্ড করে। কিন্তু
প্লেনের জন্য রানওয়ে অবশ্যই জরুরি। রানওয়ে হোক, প্যারেন্টস এবং টিচাররা। এখানে তো সবাই প্লেনের মতো উড়তে জানে, শুধু একটা ভালো রানওয়ে পাওয়ার অপেক্ষা। যখন আপনি রানওয়ে পেলেন, আপনার প্লেন উড়ে গেল, হুম। তখন কি আপনার বাবা রিকগনাইজ করলেন যে আসলেই ও টেক অফ করেছে? এটাও সত্যি কথা। পরে বাবা মা ইন্টারভিউ দেয়, আমি তো প্রথম দিনই ছেলে মেয়ের ট্যালেন্ট টের পেয়েছিলাম। ট্যালেন্ট আছে। আমি ছেলে মেয়েদের খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে যাও এই লাইনে যাও, এরকম কেউ বলে না, সবাই মিথ্যে কথা বলছে। ঠিক বলছি না? প্রথমে তো মারধর করে, এবং একদিন এমন ঘটলো যেদিন পটিয়ালাতে, তখন আমি পটিয়ালাতে থাকতাম, তো যেহেতু উনি সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই ওনার নামেই চিঠি আসতো। গভর্নমেন্টের চিঠি এলো খাঁকি রঙের খামে, যাতে লেখা থাকতো ভারত সরকার সেবা। সেখানে লেখা ছিল আমার বাবার নাম হলো মহেন্দ্র সিং। তাতে লেখা আছে মহেন্দ্র সিং, ফাদার অফ ভগবন্ত মান, সরকারি হেডমাস্টার, সরকারি মডেল স্কুল। আমি চিঠিটা নিয়ে বাবার কাছে গেলাম, বললাম, স্যার, বাবা, মাস্টারমশাই, এই সান অফ কথাটা তো শুনেছি, কিন্তু এই ফাদার অফ কথাটা কবে থেকে শুরু হলো? সেটাও আবার সরকারি চিঠিপত্রে, তাও আবার সরকারি চিঠিতে। আর আমাকে বললেন, এটা আমি বলেছি, তোর নামে চিঠি খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর উনি সেই আনন্দটা উপভোগ করতে লাগলেন। বাবা মায়েরা তো আসলে তারপর তো উনি মানে কখনো কাউকে নিজের নাম বলেনি। সে তো উনি একবার আমার বোনকে ফোন করেছিলেন, নিজের বোনকে, আরে মনপ্রীত, আমি ভগবন্ত মানের বাবা বলছি। ও বললো আমার নয়। তারপর উনি এটা এনজয় করলেন। কিন্তু আপনার যে সমস্ত কমেডিগুলো ছিল, চুটকিগুলো ছিল, সেগুলোতে আপনি খবর ঢুকিয়ে দিতেন, তাতে আপনি রাজনীতি ঢুকিয়ে দিতেন। তার মানে এই রাজনীতি করার শখ তখন থেকেই ছিল? বাবা যেহেতু MA BSc বিএড ছিলেন, MA পলিটিক্যাল সায়েন্স, BSc আর বিএড, আর ওনার রাজনীতি খুবই পছন্দের ছিল। তখন 2-3 দিন ধরে, তখন ইলেকশনের যখন রেজাল্ট আসতো, ইলেকশনের কাগজ গুনতো, তখন 2-3 দিন ধরে রেজাল্ট বের হতো, আমাকে বসিয়ে রাখতেন, বলতেন লেখ এগুলো। এখনকার মানুষ হয়তো জানে না, তখন দূরদর্শনে ভোটের রেজাল্ট বের হতো, আর মাঝে মাঝে সিনেমাও দেখানো হতো, আর 2-3 দিন ধরে ওই কাউন্টিং চলতো। কে এলো কে গেল। তখন থেকে আমি জানতাম ফুল ফর্ম অফ DMK আর AIDMK, যেটা তামিলনাড়ুর পার্টি। আমার মনে হয় 80% যারা পার্লামেন্টে বসে আছে তারাও হয়তো এর ফুল ফর্ম জানে না। দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম, অল ইন্ডিয়া দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম। আমার বাবা তো তখন থেকে, উনি খেলাও ভীষণ ভালোবাসতেন, হকির ম্যাচ দেখতেন, আমারও ভালো লাগতো, আমিও হকি ম্যাচ দেখতাম। স্পোর্টসের জন্য তো আমি কারণ তখন তো দূরদর্শনই ছিল, তখন 4টে গ্র্যান্ড স্ল্যামও, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন আর US ওপেন, সেগুলো দূরদর্শনেই দেখানো হতো। তখন ছিল মার্টিনা নাভরাতিলোভা, জন ম্যাকেনরো, যে আপনার মতোই শক্তিশালী ছিল, সে লড়াই করতো, এইভাবে মারতো কোর্টে। বরিস বেকা, সেই সময় গ্যাব্রিয়েলা সাবাতিনি, সেই সময় আমি দেখতাম। ক্রিকেটের যখন শখ হলো, তখন আমি 1990 থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ব্যাটিং অর্ডার অনুযায়ী প্রত্যেকটা টিমের প্লেয়ারের নাম বলতে পারবো। আচ্ছা বলুন, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নাম। ওয়েস্ট ইন্ডিজ টিমের কথা যখন আমি রেডিওতে শুনতে শুরু করলাম, তখন ছিল ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রিনেজ, রিচি রিচার্ডসন, গাস লোগি, ভিভিয়ান রিচার্ডস, কার্ল হুপার, জেফরি দুজো, যিনি উইকেট কিপার ছিলেন, আর কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, প্যাট্রিক প্যাটারসন। তো একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক। আমি সেই সময় থেকে ক্রিকেট ফলো করি, আর আপনি একদম ঠিকঠাক নাম বলেছেন, আর অর্ডারও একদম ঠিকঠাক। খুবই স্পোর্টসের আমি আজও বিশাল বড় এক ভক্ত, আর স্পোর্টসের জন্য পাঞ্জাব সরকারের তরফ থেকে যেটা আমরা করতে চাই সেটাও আমরা করব। আর হকিতেও আমাদের 7 প্লেয়ার, আমাদের 8 জন প্লেয়ার ন্যাশনাল হকি টিমে আছে পাঞ্জাব থেকে, তো হকির আঁতুড়ঘর বলা হয় পাঞ্জাবকে, এটাই হলো ব্যাপার। কিন্তু এই খেলা দেখতে দেখতে আপনি রাজনীতির খেলায় কি করে নামলেন? আসলে আমি তো লাফটার চ্যালেঞ্জেও গিয়েছিলাম, বলিউডেও আমি মুভিও শুরু করেছিলাম, আর আমার মুভিতে আমি ধর্মেন্দ্রবাবু, সানি দেওল আর ববি দেওলও ছিল, ক্যাটরিনা ক্যাফ ছিল,
তখন আমার আমার ক্যারিয়ারও শুরু হয়ে গেছিলো বলিউডে। কিন্তু হঠাৎ করে 2011-তে মনপ্রীত বাদল, যিনি সেই সময়কার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, বাদল প্রকাশ সিং বাদলের ভাইপো ছিলেন, তিনি আলাদা হয়ে ইস্তফা দিয়েছিলেন, একটা আলাদা পার্টি তৈরি করার মানে চিন্তাভাবনা করেছিলেন। আর উনি বলেছিলেন পাঞ্জাবের জন্য যাদের মনে ভালোবাসা আছে তারা আমার সঙ্গে চলে আসুন। তখন সবার আগে ওনার কাছে আমি গিয়েছিলাম। তো ক্যাটরিনা কাইফকে ছেড়ে মন্ত্রী বাদলের কাছে চলে গেছিলেন। ক্যাটরিনা कैफকে ছেড়ে আমি পাঞ্জাবের কাছে গেছিলাম। আর ভগৎ সিংয়ের একটা শায়রি আছে, ইश्क करना सबका पैदाइशी हक है, इश्क करना सबका पैदाइशी हक है, क्यों ना इस बार वतन के सरजमी को महबूब बना लिया जाए। তো তাহলে আপনি যখন রাজনীতিতে এলেন তখন আপনার যিনি বাবা উনি আপনাকে সাপোর্ট করেছিলেন, না এটাও আপনার ইচ্ছা অনুযায়ী? আবার তো সেই একই কথা হলো। আমি যখন রাজনীতিতে গেলাম তখন উনি বললেন না তুই এই লাইনেই থাক। তার মানে তো উনি এই কাজটাকে ভালো বলছেন যে কাজটায় উনি আগে বাধা দিয়েছিলেন। তাই আমার মনে হলো জীবন তো একটাই, আর হাসতে তখনই ভালো লাগে যখন উনুনে আগুন জ্বলতে থাকে। এখন আমার সামনে, আমার চোখের সামনে পাঞ্জাবের কৃষক আত্মহত্যা করছে, আমার চোখের সামনে ড্রাগের নেশায় যুবকরা মরছে, আমার চোখের সামনে এত সমস্যা ছড়িয়ে আছে, আর আমি সিডি আর শো করে পৃথিবী থেকে চলে যাব, তাহলে আর কিসের পার্থক্য থাকলো? কিছু না কিছু তো আলাদা করা উচিত। তাই আমি ভাবলাম যদি রাজনীতি এসব করে থাকে তাহলে রাজনীতিতে গিয়েই দেখা যাক আমার চেহারা কে ফেমাস করলো? পাঞ্জাবিরা। আমার ভয়েসকে কে ফেমাস করলো? পাঞ্জাবিরা। তাই আমি আমার ভয়েস আর চেহারা পাঞ্জাবিদের জন্যই ব্যবহার করব। আর সত্যি আপনি সেটা করে দেখিয়েছেন, খুব ভালো কথা বলেছেন আপনি। তো এখানে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বইতে থাকবে। আপনি আমাকে একবার বলুন স্যার, আপনারা তো বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আছে, যে গত 12 বছর ধরে দিন রাত মদ খাচ্ছে সে কি বেঁচে আছে? নিশ্চয়ই না, বেঁচে নেই। তো তো আমার কি কোনো লোহার লিভার লাগানো আছে নাকি? ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের মধ্যেই নিজে ডুবে থাকেন। মান সাহেব, আমি দেখতে থাকি যে আজকাল আপনি নিজের ওপরেই নিজে ফিদা। নিজেকেই নিজে আয়নায় দেখে বলতে থাকেন মান সাহেব, আর বলেন তুসি কামাল কিত্তা মান সাহেব। আমি তো পার্লামেন্টেও ওই কথা বলেছিলাম যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে সাহেব বলি। মান সাহেব কি দারুণ। যদি বাইরের মানুষের কাছ থেকে সম্মান চাও তাহলে আগে নিজেকে সম্মান করতে শেখো। রজতবাবু, এই যে যুবকরা বসে আছে আমি এদেরও বলতে চাই, ডিমের ভাগ্যে ভেঙে যাওয়া লেখা আছে। ডিমকে যেন তেন প্রকারে ভাঙতেই হবে, কিন্তু সেই ডিমটা যদি বাইরের শক্তিতে ভাঙে তাহলে তার জীবন শেষ, আর যদি সেই ডিম ভেতরের শক্তিতে ভাঙে তাহলে তার জীবন শুরু। আপনি কে, আপনি কে সেটা আপনি নিজেই ডিসাইড করুন। অন্য কেউ যেন বাইরে থেকে ডিসাইড না করে যে আপনি কে। আপনি এটা হতে পারেন, আপনার দ্বারা এটা হবে না, আপনি এটা পারবেন। আপনি নিজেই সব জানেন, সব থেকে বড় জাজ আর নিজের ক্ষেত্রে সব থেকে বড় ক্রিটিক আপনি নিজেই। আপনার জাজ ছিলেন নবজোৎ সিং সিধু। হ্যাঁ, তা সিদ্ধুজি বলেন যে হলুদ পাগড়ি পরলেই কেউ ভগৎ সিং হয়ে যায় না। ভগৎ সিং তো দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, আর উনি বলেন যে ভগবন্ত মান তো পাঞ্জাবকে গোলাম বানিয়ে দিয়েছে। আমি কখন বললাম যে আমি ভগৎ সিং হয়ে গেছি? আমি তো ওনার পায়ের ধুলোর একটা কণা মাত্রও নয়। 23 বছর বয়সে উনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। তো কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষকে তো ফলো করতে পারি যে ওনাদের স্বপ্নের ভারত কেমন ছিল বা কেমন হওয়া উচিত ছিল। ভগৎ সিংয়ের কখনো এমন চিন্তাই হয়নি যে দেশ স্বাধীন হবে কি না। এটা উনি জানতেন যে দেশ তো স্বাধীন হবেই, কিন্তু ওনার সবথেকে বড় চিন্তা ছিল যে স্বাধীন হওয়ার পর দেশ কার হাতে যাবে,
তো ওনার চিন্তাটা ঠিকই প্রমাণিত হলো না। আজ আবার ৭৫ বছর পর আমরা বাইরে থেকে ভিসা আনছি, যাদের বের করার জন্য ভগৎ সিংয়ের মতো, শহীদ উধম সিংয়ের মতো, যারা বদলা নিতে গিয়ে করতার সিং সারাবা, রাজগুরু সুখদেব, আমাদের যোদ্ধারা ফাঁসিতে ঝুলেছিলেন ইংরেজদের দেশ থেকে বের করার জন্য। আজ আমরা ৩০-৪০ লক্ষ টাকা নিয়ে ট্রাভেল এজেন্টদের দেব বলে দাঁড়িয়ে রয়েছি ইংরেজদের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমরা কি করলাম? তাই ভগৎ সিংয়ের স্বপ্নের স্বাধীনতা যদি বাসন্তী রঙের পাগড়ি পরে যদি কোথাও যাওয়া হয়, তাহলে তো কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এমনিতেও যাক, সিধু সাহেব তো সিনিয়র মানুষ একজন, উনি আমার জাজ ছিলেন লাফটার চ্যালেঞ্জে। কখনো কখনো তো এটাও বুঝতে পারতাম না যে আমি কি বললাম, যে হাসি বন্ধই হচ্ছে না। ওনার একটা আলাদা অ্যাটিটিউড ছিল, ওনার আলাদাই অ্যাটিটিউড। উনি কংগ্রেসে আছেন, আগে বিজেপিতে ছিলেন, কিন্তু তার আগে কালিদলেও ছিলেন। আর ওনার নিজস্ব অ্যাটিটিউড একটাই শায়ারি, সেই মোদির জন্য, সেই আশারামের জন্য, সেই সোনিয়ার জন্য, সেই মনমোহন সিংয়ের জন্য। তাই অন্ততপক্ষে আমি পরিস্থিতি অনুযায়ী তো কথা বলি যে আজ এটা বলা উচিত না, কিন্তু উনি তো মুখস্থ বলতে থাকেন। কিন্তু একটা সময় তো আপনি বলতেন যে আমি ওনার ফ্যান, উনি আমার রোল মডেল। হ্যাঁ, অবশ্যই, ক্রিকেটে আমি ওনার ফ্যান। যখন উনি ওপেনিং করতেন, আজও উনি শ্রীকান্তের সঙ্গে নামতেন ওপেনার হয়ে। তো তখন যখন ক্রিকেট দেখতাম, তাই ওনার ফ্যান ছিলাম। এতে তো আপত্তি থাকার কিছু নেই। কিন্তু আমি শুনেছি যে রাজনীতিতে এমন সুযোগ ছিল যে অরবিন্দ কেজরিওয়াল ওনার ফেসটা ব্যবহার করতে চেয়েছিলেন আম আদমি পার্টির জন্য। আমি নিজে অরবিন্দ বাবুর কাছে বলতে গিয়েছিলাম যে যদি নবজোৎ সিং সিধু আসতে চান পার্টিতে, যে যদি উনি চান যে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, আমাকে আপনার জিজ্ঞেস করার দরকার নেই, আপনি ওনাকে করে দেবেন। মানে উনি টপ পোস্টে থাকুন, আমি কাজ করব। আমার লক্ষ্য হলো শুধু পাঞ্জাবকে বাঁচানো, পাঞ্জাবকে ড্রাগের হাত থেকে। এই যে পাঞ্জাবে আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, আমাদের যুব সমাজ এই যে কানাডা আমেরিকাতে চলে যাচ্ছে, তাই এর জন্য আমার কাছে চেয়ারের কোনো মূল্য নেই। কিন্তু উনি বললেন যে আমি তো চলে যাব, তুমি কি করতে পারবে? দেখুন, আপনি সবসময় বলেন যে আমি পাঞ্জাবে পরিবর্তন করতে এসেছি। সিদ্ধু সাহেব বলেন যে উনি পরিবর্তন করতে আসেননি। ১.৫ বছরে উনি কিছুই পরিবর্তন করেননি, নিজের স্ত্রীকে পরিবর্তন করা ছাড়া। দেখুন, এর থেকে বোঝা যায় যে এতটা পরিবর্তন এসেছে যে কোনো বিষয় নিয়েই কথা বলা যাবে না। আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে, আর আইনত বিয়ে হয়েছে। গুরু গ্রন্থ সাহেবের ওনার বাড়িতে ওনার পুজো করে তো 4টে লামা নেওয়া হয়েছে। এতে কারোর কি সমস্যা হতে পারে? এটা কি পাঞ্জাবের মুদ্রা বিষয়? সিধু সাহেবের কথা তো। সিধু সাহেব বলেছেন যে কোনো পরিবর্তন আসেনি, শুধু স্ত্রী বদলেছে। তো সিধু সাহেবের অন্ততপক্ষে এইটা মনে রাখা উচিত যে ওনার মাও তো দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। যার নিজের বাড়ি কাঁচের তৈরি, তারা অন্যের বাড়িতে পাথর ছুঁড়ে না। আমার স্ত্রী, উনি ডাক্তার, MBBS ডক্টর। উনি রাজনীতিতে এখন মানে কখনো আসেনি। হ্যাঁ, সোশ্যাল ফাংশনগুলোতে উনি যান। তা সত্ত্বেও ওনার উপরে আপনি এরকম এতটা নিচে নেমে, এতটা নিচু স্তরে আপনারা যে কমেন্ট করেন, এটা ভালো কথা নয়। ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আমি আপনার কথার সাথে একমত। এই ধরনের কমেন্ট করা উচিত নয়, এইসব পাবলিক ডোমেনে না। উনি যদি এই ধরনের পিচে খেলতে চান, তাহলে আমার কাছেও শট আছে। যেদিন উনি এই কথাটা বলেছিলেন, সেখানে যতজন বসেছিলেন ওর মধ্যে 80% দ্বিতীয় জন ছিল, বা তাদের দ্বিতীয় ছিল, বা তাদের বাবার দ্বিতীয় ছিল। আপনার কাছে তো সবার খবর আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমি। আজকাল বাদল পরিবারের সাথে ওনার খুবই বন্ধুত্ব হয়েছে, আর বলেন যে মজিটিয়া সাহেবের সাথে এখন
কোলাকুলির সময় এসে গেছে। উনি তো সিধুকে দেখুন, সিধু আর মজিঠিয়ার মধ্যে মানে দুজনের মধ্যে গালাগালিও চলতো, একে অপরের বিরুদ্ধে লড়েছে, আর দুজনেই হেরে গেছে। আর জিতল কে? জীবনজ্যোৎ কর, আমাদের এক এনজিও চালায় মেয়েটি, ও জিতে গেল। ওরা দুজনেই হেরে যায়। একই ফাংশনে দুজনে কোলাকুলিও করলো, বললো এসো এসো। তো মানুষ মানুষ নিজেকে চিটেড ফিল করে। এদের হয়ে বলতে গিয়ে আমরা আমাদের কাকার সঙ্গে, জ্যাঠার সঙ্গে, আমাদের আত্মীয়দের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি আমরা, যে আমি তো এই তরফে, ও তো ওই তরফে। এরা দুজন কিন্তু এক হয়ে যায়। তাহলে স্যার যদি করতেই হয় তাহলে কায়দা মতন করুন। ওই একটা কথা আছে না, যে শত্রুতা করতে হলে জমিয়ে করো, কিন্তু এটা যেন মনে থাকে যে দ্বিতীয়বার বন্ধুত্ব হলে লজ্জা পেও না। এখন দুজনেই লজ্জা পাচ্ছে। কিন্তু এই যে দুজনের বন্ধুত্ব, সেটা হলো ভগবন্ত মানের বিরুদ্ধে। যে ধরনের ভাষা সিদ্ধুজি বলেন সেই ধরনের ভাষাই সুখবীর বাদলও বলেন। সুখবীর বাদলজি কয়েকদিন আগেই বলেছেন যে এই চিফ মিনিস্টার তো পাগল। আসল ব্যাপারটা কি? এই যে প্রকাশ সিং বাদল হেরে গেলেন, সুখবীর বাদল হেরে গেলেন, ওনার জামাই হেরে গেলেন, ওনার শালা হেরে গেলেন, ওনার আত্মীয় স্বজন হেরে গেলেন, ভাইপো হেরে গেলেন, ক্যাপ্টেন অমরিন্দর হেরে গেলেন, চন্নি হেরে গেলেন, সবাই হেরে গেলেন। এখন ওনারা এই কথাটা সহ্য করতে পারছেন না যে একজন টিচারের ছেলে মুখ্যমন্ত্রী কি করে হলো। এর মানে কি ওরা 3.5 কোটি মানুষকে গালাগাল দিচ্ছেন যে সবাই একজন পাগলকে বেঁচেছে? আর সুখবীর বাদল এটা কি ধরনের কথা বলছেন? সুখবীর বাদল স্টেজে বলছেন প্রকাশ সিং বাদল স্বর্গীয় হয়ে গেছেন, এখন এই পৃথিবীতে নেই। সুখবীর বাদল বলেছেন স্টেজে একবার নয় 2-3 বার, ওই যে যিনি বসে আছেন সর্দার প্রকাশ সিং বাদল, উনি হলেন আমার বাবার মতো। বাদল সাহেবকে বলতে হয়েছে যে আমি তোমার বাবাই। এই তো অবস্থা, বুঝতেই পারছেন স্যার। এরা এই যে এরা বড় বড় স্কুলে পড়াশোনা করেছে, সেই পাহাড়ের স্কুলে, এরা 100-100-র উপরে গুনতে পারে, 100-র নিচে তো এরা গুনতেই পারে না। এদের যদি 144 কোটি বলতে হয় তাহলে ওরা বলে 144 কোটি। 100 তো বলতে পারে কিন্তু 44 বলতে পারে না, 44 বলতে জানে না। তো স্যার ওনারা ওখান থেকে পড়াশোনা করে এসেছেন, পাঞ্জাবের কালচার সম্পর্কে এরা কিছুই জানে না, যাকে যা ইচ্ছে বলতে থাকে। এখন সিদ্ধু সাহেব বলেন যে আমি ওনাকে মজনু মান বলে ডাকি। ডাকতে থাকুক। কে এই সিধু সাহেব? সিধু সাহেবটা কে স্যার? বিধায়ক কি? আপনি তো থাকতেই দিলেন না। না। সিধু সাহেব কে স্যার? কংগ্রেসের কি কোনো বড় পদে আছেন? কিছুই না। তাহলে কি? আপনার জাজ, আপনার গুরু, না না, আপনার রোল মডেল। পরে তো একজন হেরে যাওয়া মানুষ। আর ওনার দ্বিতীয় সঙ্গী সুখবীর বাদল, উনি তো উপমুখ্যমন্ত্রী ছিলেন, তো সরকারও চালিয়েছেন। উনি বলেন যে ভগবান মান তো এত মদ খান যে 7 দিন ধরে ওনাকে খুঁজে পাওয়া যায় না। গত 12 বছর ধরে উনি এটা বলছেন। ভগবন্ত মান দিন রাত মদের নেশায় চুর হয়ে থাকেন। আপনি আমাকে একবার বলুন স্যার, আপনারও তো বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আছে, যে গত 12 বছর ধরে দিন রাত মদ খাচ্ছে, সে কি বেঁচে আছে? নিশ্চয়ই না, বেঁচে নেই। তো আমার কি কোনো লোহার লিভার লাগানো আছে নাকি? ওনার কাছে যখন কিছুই থাকে না তখন উনি বলেন এইটা হয় ওইটা হয়। আমি তো রোজ সকাল 6টায় উঠে প্রথমেই ফাইল নিয়ে বসে পড়ি। আর এত কাজ যেটা গত 70 বছরে করা হয়নি, সেটা আমরা 1.5 বছরে করেছি। পাঞ্জাবে বিদ্যুৎ 88% বাড়ি ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছে স্যার। আর তার মধ্যে আর এর জন্য আমরা সেটা নয় যে বিপিএল কার্ড বা কিছু করে দিয়েছি। আমি বলেছি 600 ইউনিট ফ্রি, 2 মাস পর পর বিল আসে। 600 ইউনিট, আপনার ঘরে 4টে এসি লাগানো আছে, তাও যদি আপনার 600 ইউনিটের নিচে থাকে তাহলেও আপনার বাড়িতে বিল 0 আসবে। বিদ্যুৎ আছে আমার কাছে পাঞ্জাবে, তৈরি করেছি আমি। ঝাড়খণ্ডে পঞ্চওয়াড়া কোল মাইন আছে পাঞ্জাব সরকারের, 2015 থেকে বন্ধ হয়ে পড়েছিল, সেটা চালু করেছি। এই সময় প্যাডি সিজন আসবে, পরশু থেকে শুরু হতে চলেছে।
52 দিনের কোল আমার কাছে এখনও আছে স্যার। আগে কখনো এতটা আমাদের কাছে থার্মাল প্ল্যান্টের কাছে কোল থাকতো না। শুধু খবর শোনা যেত 5 ঘন্টার কোল বেঁচে আছে, 4 ঘন্টার কোল বেঁচে আছে। তাই স্যার যদি কাজ করার একটা ইচ্ছে শক্তি থাকে তাহলে সেটা অবশ্যই হয়। দেখুন, আসল সমস্যাটা হলো যে আপনি এত বড় স্টার যে আপনার তো হাততালি পাওয়ার অভ্যেস আছে, তো এখন রাজনীতিতে আছেন তো একটু গালিও শুনতে হয়। আপনি যখনই সিস্টেম পাল্টানোর কথা বলবেন, যে কোনো সিস্টেম পাল্টানোর কথা বলবেন, তাই সেই সিস্টেমের যে বেনিফিশিয়ারিরা আছে, যারা লাভ উপভোগ করে, তারা বাউন্স ব্যাক করবে। এ কেমন করে হতে পারে, পাল্টাতে পারে না। তো স্যার তারা তো গালাগাল দেবেই, তারা আপনাকে অপমান করবে, ত্রুটি বের করবে, এটা করে দেব ওটা করে দেব, যাতে এই মানুষটা এখানেই শেষ হয়ে যায় আর আমরাই শুধুমাত্র লাভ উপভোগ করব। তো সিস্টেম পৃথিবীর প্রথম রেলগাড়ি আর পৃথিবীর প্রথম উড়োজাহাজ নিয়েও বিরোধিতা হয়েছিল যে এটা কিভাবে হাওয়ায় উঠতে পারে, কি করে একটা লোহার লাইনের ওপরে গাড়ি চলতে পারে। আজ ওনাদের যত বংশধরেরা রয়েছেন, মানে যারা গ্রেট 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 গ্র্যান্ডফাদার যারা বিরোধিতা করতেন, তারা হয়তো আজ টিকিটই পান না, হয়তো ওয়েটিং লিস্টে আছেন। তো এটা এমন কোনো ব্যাপার না, অপমান সহ্য করতে শিখে নিতে হবে। আন্নাজিও বলেছিলেন, রাজনীতিতে অপমান সহ্য করতে শেখো, এখানে তুমি প্রশংসা পাবে না। এই ব্যাপারে আমি এক মজার গল্প শোনাচ্ছি। একজন লোক ছিল যে প্রতিটা জিনিসের মধ্যে খুঁত ধরত, প্রতিটা জিনিসে নেগেটিভ মাইন্ডেড লোক ছিল, প্রতিটা জিনিস নিয়ে খুঁত বের করত। ওর বন্ধুরাও এই নিয়ে খুব বিরক্ত ছিল, আরে সব ব্যাপারেই খুঁত ধরে। ওরা একটা কুকুর খুঁজে পেয়েছিল ওর বন্ধুদের। সেই কুকুরটা জলের মধ্যে হাঁটতে পারত স্যার, জলের মধ্যে হাঁটতে পারত এইভাবে। ওরা বলল এর মধ্যে থেকে ও কি খুঁত বের করবে, ওকে ডাকো। ডাকা হলো, ওকে বললো এই দেখ। ওরা কুকুরটাকে এপার থেকে ছাড়লো সুইমিং পুলে, কুকুরটা জলের ওপর দিয়ে হেঁটে সুইমিং পুলের ওই পারে চলে গেল। ওরা বললো বল এবারে কি বলবি এ ব্যাপারে। ও বললো আমি বুঝে গেছি, কুকুরটা সাঁতার কাটতে পারে না। এই তো অবস্থা স্যার, যে যা খুশি বলতে পারে, গালাগালি দিয়ে দিক, অরবিন্দ কেজরিওয়ালকে গালাগাল দিক, ভগবন্ত মানকে গালাগালি দিক, দিতে থাক। ওরা ওই বন্ধুটার মতো যত খুশি খুঁত ধরুক, শুধু কাজ করে যাও, পাবলিকের জন্য কাজ করে যাও। একবার খুব ভালো একটা কবিতা আপনি বলেছিলেন, বাত চলি হে। হ্যাঁ, বাত চলি থি। কথা হয়েছিল বুককে 56 ইঞ্চি চওড়া করার, কথা হয়েছিল ভারতকে ডিজিটাল করার, কথা হয়েছিল বুলেট ট্রেন নিয়ে আসার। তো কথাগুলো সব কোথায় গেল? সমস্যা তো এটাই যে কথাগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কথাগুলো কোথায় গেল? মন কি বাত। হ্যাঁ, মোদি সাহেবের মনের কথা তো মানুষ দুবার পূরণ করে দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। জনতার কথা তো শুনুন, নিজের মনের মতোই কাজ করে চলেছেন। মানুষের মনের কথাও তো শুনতে হবে। সিলিন্ডারের দাম বেড়ে চলেছে, সিলিন্ডারের দাম বেড়ে গেছে আর বেকারত্ব খুব বেড়ে গেছে। আর যা কিছু আছে সব বিক্রি হয়ে চলেছে, রেল, তেল, ভেল। মান সাহেব, আপনি যখন যখন সুযোগ পান কথা বলার, তখন আপনি উল্টো কথাই বলেন। স্পিকারের চেম্বারে তো আপনি বলেছেন যে কিছু বলতে বলা হয়েছিল আর আপনি গোটা জঙ্গলের আইন শুনিয়ে দিয়েছিলেন। আসলে ব্যাপারটা উল্টো নয়, যদি উল্টো হয়ে শোনেন তাহলে কথাগুলো সোজাই মনে হবে। অনেক তর্ক হয়েছিল ওই সেশনে। তখন স্পিকার সাহেব বললেন, ভগবন্ত, মনে হচ্ছে এখনও কিন্তু সবাই খুশি হয়নি, পরিবেশটাকে একটু ঠিক করে দাও না। হাসি তো হলো সব থেকে ভালো ওষুধ, তাই তুমি একটু তোমার ওষুধ দিয়ে দাও। তখন আমি ওদের একটা গল্প শোনালাম, আপনাকেও বলে দিচ্ছি, আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন। ইলেকশন কমিশন যখনই জঙ্গলে সাধারণ নির্বাচন করবে ঠিক করলো, ইলেকশন কমিশন যখনই জঙ্গলে সাধারণ নির্বাচন করবে ঠিক করলো, নিজেদের প্রচারের জন্য সমস্ত জন্তু জানোয়াররা তৈরি হলো। বাঘ মামা গেল ছাগলের বাড়িতে, বলল দিদি নমস্কার, আর বলুন খবর টবর কি? ছাগল বলল খবর তো ভালোই, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে বাঘ আমার সামনে দুটো হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। বাঘ বলে উঠল, দিদি আমাকে লজ্জায় ফেলবেন না, আমরা জঙ্গলে এখন সবাই মিলেমিশে থাকবো, সবাইকে আপনি বলে দেবেন যে বাঘ মামা কাউকে কিচ্ছু করবে না, আজকের পর থেকে আপনি নিজের পরিবার নিয়ে সুখে থাকবেন, শুধু আসন্ন নির্বাচনে আমার ভোট চিহ্নের একটু খেয়াল রাখবেন।
এবার পরের ব্যাপারটা শুনুন। পরে কি হলো বলছি। নানান রঙের রঙিন পতাকায় ভরেছিল চম্বল, নানান রঙের রঙিন রঙিন পতাকায় ভরে উঠল চম্বল। বেড়ালরা ফ্রিতে ইঁদুরকে বিলোচ্ছিল কম্বল। শেয়ালকে বলা হলো অর্ধেক জঙ্গল তোর হবে। জজ সাহেব শুনবেন, শেয়ালকে বলা হলো অর্ধেক জঙ্গল তোর হবে। পেঁচাকে বলা হলো ভোট দাও, দিনেও অন্ধকার থাকবে। ইঁদুরদের কথা দেওয়া হলো যে চিল থাকবে না, কারণ চিলেরা তাদের থাবায় করে ওদের তুলে নিয়ে যায়। ইঁদুরদের কথা দেওয়া হলো যে চিল থাকবে না, আর চিলেদের আশ্বাস দেওয়া হলো যে ইঁদুরদের সাপ্লাইয়ে কমতি থাকবে না। তো সারাদিন ক্যাম্পিং করে বাঘ নিজের বাড়ি ফিরে এলো, বলল গোটা জঙ্গল সামলে দিয়েছি, ও আমার ডার্লিং বাঘিনী। বাঘিনী বলল, বাঘ মশাই, আমার পতিদেব মশাই, আমার খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, একটা নরম সুন্দর খরগোশ খেতে ইচ্ছে করছে। বাঘ বলে উঠল, আরে গিন্নি, শুনে নাও আমার কথা, যত খুশি খরগোশ খেও, প্লিজ ইলেকশনের পরে, প্লিজ। বুঝলেন? আমি এই কথাটা বলছি যে পাবলিকের সামনে আগে প্রতিজ্ঞা করা হয়, তারপর 5 বছর একটা খরগোশের মতো ধরে নেওয়া হয়। যতদিন না ইলেকশন আসবে ততদিন পাবলিককে শুষে নাও। এই ট্যাক্সও পাবলিকের ওপর চাপিয়ে দাও, ওই ট্যাক্সও, সব ট্যাক্স পাবলিকের ওপর কেন চাপানো হবে? আমি যে কথাটা বলতে চাই তা হলো, নেতারা যদি বিদ্যুৎ ফ্রিতে পায়, নেতাদের যদি টোলে টাকা দিতে না হয়, তাহলে জনতারা পাবে না কেন? পাবলিকরাই তো নেতা বানিয়েছে, সবই তো পাবলিকেরই। কিন্তু আপনি লোকতন্ত্র নিয়ে কথা বলার কোনো সুযোগই অরবিন্দ ছাড়েন কেজরিওয়াল না। বাবু আমার পার্টির প্রধান, উনি দিল্লিতে শুরু করেছিলেন যে মহিলাদের জন্য বাস বিনামূল্যে, চিকিৎসা বিনামূল্যে, বিনামূল্যে শিক্ষা। তাতে ওরা বলে যারা বিপক্ষের লোক, এই যে কেজরিওয়াল ফ্রিতে মিষ্টি বিলোচ্ছে, ফ্রিয়ের মিষ্টি, তো আমি বলি যে আচ্ছা 300 ইউনিট বিদ্যুৎ, একটু চিকিৎসা, বাস যাত্রা, এগুলো সব মিষ্টি বলে মনে হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে বলে। তাহলে প্রতিটা বাড়িতে 15 লাখ করে পৌঁছে যাবে, এই গল্পটা কে দিয়েছিল? সেটা মনে নেই, সেটা মনে নেই, সেটা মনে নেই। তাই আমি তো ওখানেও, আমি পার্লামেন্টেও আমি সবসময় এটাই বলতাম যে বলুন মোদিজি, अच्छे দিন কবে আসবে? আসুন জনতাকে জিজ্ঞেস করি যারা প্রশ্ন করতে চান। আমি আপনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে আপনি একবার বিদেশে যাচ্ছিলেন, তখন এয়ারলাইন্সও বিদেশের ছিল, মানুষজনও বিদেশের ছিল, সেখানে এয়ার হোস্টেসদের সাথে নিজের ভাষা তৈরি করে কথা বলেছিলেন। সেই গল্পটা কি একবার আমাদের শোনাবেন? আসলে আপনি যদি এটাকে সেলফ কনফিডেন্স বলেন তাহলে সেটা বেশি ভালো হবে। সেলফ কনফিডেন্স বলতে আমি যা বলতে চাই, আমি যাচ্ছিলাম, নিউ ইয়র্কের ফ্লাইট ছিল, এয়ার ফ্রান্স থেকে প্যারিস, প্যারিস থেকে নিউ ইয়র্ক। তো প্যারিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আমার পাশে সাদা চামড়ার কজন বসেছিল, এদিকে কালো চামড়ার কয়েকজন, আর মাঝখানের মডেল আমি। আমার মনে হলো 9.5 ঘন্টার ফ্লাইট, মান সাহেব 9.5 ঘন্টা যদি তুমি কথা না বলো তাহলে তো পেটে পাথর হওয়ারও ভয় থাকে। 9.5 ঘন্টা ধরে এদের সঙ্গে কি কথা বলবো? তাহলে কিছু একটা করা যাক। তো আমার সঙ্গে যারা ছিল, আমার কো প্যাসেঞ্জার্স, তারাও আর্টিস্ট, শো করতে যাচ্ছিলেন। ওদের বললাম আমি কিন্তু এবার ঝামেলা করবো, তবে জানি না এর ফল কী হবে, তোমরা চুপ করে শুয়ে পড়ো, ভাবো তোমরা আমার সঙ্গে নেই। আমি বেল বাজালাম, এয়ার হোস্টেস এলো, ইয়েস মে আই হেল্প ইউ। আমি নিজের মতন করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে একদম কনফিডেন্সের সঙ্গে বললাম। আমি বললাম বেলভিসালালা হাঙ্গাভিস্তি আলভিসালালা আলহিস্তালালা আলহুস্তালালা ইলহুস্তালালা বেলভুস্তি। ও বললো পার্ডন। আমি বললাম হিলভিস্তালালা উল্লভিস্তালালা ইনবস্তি হাইস্তালালা হুসহুস্তালালা হুসবস্তি বেলবুস্তি। উনি বললেন সরি স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তখন আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাগ দেখালাম, মেল বিস্তা বা ল্যাঙ্গুয়েজা এরা বিস্তা হিরি বিস্তারা ইম্বেল বিস্তি এয়ার ইন্ডিয়া রুলা বিস্তি লুফথানসি ইম্বেল বিস্তি এয়ার ফ্রান্সি রুলা বিস্তি হিন্দি। এবারে রজতজি ও এটা বুঝে গেছে যে আমি ওদের এয়ারলাইনকে গালাগালি দিচ্ছি, লুফথানসাও বলে দিয়েছি আমি মাঝখানে। তো বলছে ওয়েট, প্লেনের ক্যাপ্টেনকে ডেকে আনলো।
ক্যাপ্টেন এলো, ও ইয়েস প্লিজ, কেমবেরি বিস্তি, ইয়েস প্লিজ, আয়রা ভিস্তা ফ্রিকুয়েন্ট ফ্লায়ারা, ইরি ভিস্তালা বুস্তি ভিস্তালা ভিন্সা বেলবস্তি। আমাকে বলল প্লিজ কাম উইথ মি, আমাকে সামনে নিয়ে গেল, আমার মুখের সামনে মাইক ধরিয়ে দিল, সামনে নিয়ে গিয়ে স্পিক। আমি বললাম বেলভিস্তালালা ইংলা ইংলিশালালা ইংলা ভিস্তালালা বেলবস্তি। তো এবার আমার গলায় পুরো প্লেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবার ওরা ইংরেজিতে অ্যানাউন্সমেন্ট করলো যে যে কেউ এই ল্যাঙ্গুয়েজটা জানে তারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্যার এরকম যদি কোনো ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তবে না যোগাযোগ করবে। আরে ওটা তো আমি আর দ্বিতীয়বারও বলতে পারছিলাম না। আমি শুধু একটাই শব্দ রেখেছিলাম বেলবস্তি শেষের দিকে, যাতে ওরা বুঝতে পারে যে একটা কথাই বারবার বলছে। আমাকে বলল আপনার লাগেজ কোথায়? আমি বললাম বিস্তে, টিকেট আপ। আমাকে ফার্স্ট ক্লাসে নিয়ে গেল। প্রথমবার এরকম আমার সেবা শুরু হয়ে গেল। এই যা চাইছি সেটা তক্ষুনি চলে আসছে। পিছন থেকে একজন এয়ার হোস্টেস এলো, আমাকে একটা কাগজ ধরিয়ে দিল, বলছে ইয়োর কো প্যাসেঞ্জার হ্যাজ সেন্ড দিস টু ইউ। ওতে পাঞ্জাবিতে লেখা ছিল আমাদেরকেও তোমার কাছে ডেকে নাও। আমি ওই কাগজেরই উল্টো দিকে লিখে পাঠালাম, সরি এটা আমার পরিশ্রম করে পাওয়া সিট। প্রতিটা আসা যাওয়া করা এয়ার হোস্টেস আমাকে জিজ্ঞেস করে যাচ্ছিল আর ইউ ওকে? আমি বলছিলাম বেলবস্তি বেলবস্তি। এটাই ছিল গল্প। আপনি খুব ভালো কথা বলেছেন। সেলফ কনফিডেন্স কত বড় একটা জিনিস, কোথা থেকে কোথায় নিয়ে যায়। ভগবানজি, আমরা এখানে একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বই চলবে। ভারত হ্যায় বাঘমুন্দ্রি উইচ নাগ পাঞ্জাব দা। যদি দেশ একটা আংটি হয়, ওতে যে পাথর বসানো আছে ওই হিরেটা, সেটা হলো পাঞ্জাব। ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ, ਤੂੰ ਮੰਗਦਾ ਰਹੀਂ ਵੇ ਸੂਰਜਾ ਕਮੀਆਂ ਦੇ ਵੇੜੇ। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি আসলে দুমুখ। আপনি রাজনীতি নিয়ে অনেক কথা বলছিলেন। যারা পাঞ্জাবের রাজনীতিতে রয়েছেন তারা বলেন আপনি 122 জন এমএলএস, যারা মন্ত্রীরা রয়েছেন, যারা ফর্মার এমএলএরা রয়েছেন, তাদের সিকিউরিটি উজ্জ্বল করে নিয়েছেন। স্যার সিকিউরিটি গার্ড নিয়ে ওরা তো সিকিউরিটির কাজ নেয়ই না। পাঞ্জাব পুলিশের অনেকেরই অনেক অফিসারের কাছে এখনও আছে, আমরা তার খোঁজ চালাচ্ছি। তাদের মোষের দেখাশোনা করে, তাদের বাড়ির মুরগি প্রতিপালন করে, বাড়ির সমস্ত কাজ করে, বাচ্চাদের স্কুল দিয়ে আসে। তারা সিকিউরিটি গার্ড রেখেছে। কেন ভাই, এত ভয় কিসের? ওরা বলেন যে আমাদের প্রাণের ভয় তো ছেড়ে দিন, কিন্তু মান সাহেব নিজের আর নিজের পরিবারের জন্য 1000 অফিসার আর সেনা মোতায়েন করেছেন সিকিউরিটির জন্য। ওদেরকে বলুন আমাকে 1000 জনের লিস্ট পাঠিয়ে দিতে। ঠিক আছে? কোন 1000 জন? এই প্রোটোকলে কতজন থাকে আমি তো সেটাও জানি না। সবাই বলে সিদ্ধু মুসেওয়ালা খুন এই জন্য হয়েছিলেন যে ওনার সিকিউরিটি কম করে দেওয়া হয়েছিল, তারপর অ্যানাউন্সও করা হয়েছিল। যেদিন এখানে ঘটনাটা ঘটেছিল সেদিনও তার বাড়িতে 2 জন গানম্যান ছিল, ওদের সঙ্গে করে নিয়ে যাননি। ওনার কাছে নিজের তৈরি করা বুলেট প্রুফ গাড়ি ছিল, সেটাও নিয়ে যাননি। তাই কারণ শুধু এটাই নয়। হ্যাঁ, মৃত্যু অবশ্যই যারই হোক না কেন সেটা অবশ্যই দুঃখজনক। ওনার 29টা যা গ্যাংস্টার রয়েছে তারা ধরা পড়েছে। 3 জন এনকাউন্টারে মারা গেছে। 3000 পাতার যা চালান পেশ করা হয়েছে। আমরা নিজের দিক থেকে আমরা এরকম নই স্যার যে কোনো মাফিয়াকে পুষি বা কোনো গ্যাংস্টারকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে দেওয়া হয়, সাহায্য করা হয় রাজনৈতিকভাবে। আমরা তো পাঞ্জাবের মানুষের সঙ্গে রয়েছি। কে ছিলেন উনি? যারা ধরা পড়েছে তাদেরকে কে পুষত? ওই দ্বিতীয় পার্টির লোকেরা। কেউ ওর। এখন এই কাজটা পাঞ্জাবে বন্ধ হয়ে গেছে।
সমস্ত মাফিয়া বন্ধ হয়ে গেছে, স্যান্ড মাফিয়া, ল্যান্ড মাফিয়া, ট্রান্সপোর্ট মাফিয়া সমস্ত বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো ওরা আমাকে গালাগাল দিচ্ছে, কারণ আমি তো টাকা কামাতে আসিনি স্যার। হ্যাঁ, এইটা ঠিক যে আমার সামনে কেউ যদি পাঞ্জাবের টাকা লুট করে আর আমার কাছে যদি সেই পেনটা থাকে, তাহলে আমি তার হিসেব লিখতে পারি আর তার হিসেব নেওয়া হবে। আমাদের পাঞ্জাবে একটা রুল আছে, আপনি যেই এমএলএ হয়ে গেলেন তখন আপনি একটা স্যালারি পাবেন 85,000 প্লাস আরও যা যা ইনসেন্টিভ আছে। আপনি যদি এমএলএ না হতে পারেন তাহলে আপনি 70 থেকে 75,000-এর পেনশন পাবেন। যদি আপনি পরের বার এমএলএ হয়ে যান তাহলে আপনি আবারও স্যালারি পাবেন। আপনি যদি 4 বার এমএলএ হন আর 5 বারের বার যদি পার্টি আপনাকে টিকিট না দেয়, আপনি হেরে গেলেন, তাহলে আপনি 4টে পেনশন পাবেন। তার মানে 70 যোগ করে 2,80,000। তার মানে যতবার আপনি এমএলএ হবেন ততবারই আপনার পেনশন বাড়তে থাকবে। কারো তো আবার হেরে যাওয়াতেও লাভ ছিল, জিতলে 85,000 পাবে, হেরে গেলে 3 লাখ। তাই আমি বললাম না, এই ব্যাপারটা তো ভালো না। আপনি 2 দিনও যদি বিধায়ক হয়ে থাকেন তাহলেও আপনি সেই একই টাকা পাবেন। তাই আমি সবার আগে বললাম একজন বিধায়ক একটা পেনশন, বাকি কোনো পেনশন তাকে দেওয়া হবে না। এমনিতেও আমি বলতে চাই যে যারা এই যে বড় বড় না জানি কি কত কি কেনে, এইটাও আমার, এটাও আমার, এটাও আমার, তাদেরকে আমি বলতে চাই যে তুমি যত খুশি জমিয়ে নাও না কেন, টাকা, হিরে, মুক্ত, কিন্তু এটা খেয়াল রেখো যে কফিনের ভেতরে পকেট থাকে না, সব কিছু এখানেই থেকে যাবে। আপনাদের সামনে আমি হলাম এক্সাম্পল। জীবনে কখনো ভাবিনি যে ছোট্ট একটা গ্রামে যেখানে মোষের লেজ ধরে ঝুলতে শিখেছি আমি, যখন পুকুরে মোষগুলো চলে যেত, তো আজও আমি সেখানে যাই, আমার মা ওখানেই থাকে গ্রামে, উনি যাওয়া আসা করেন। আর আমার মায়ের একটা কথা খুব আমার ভালো লেগেছে। কিছু টিভির লোকজন এসেছিল আমার মায়ের ইন্টারভিউ নিতে গ্রামের বাড়িতে, তো পেছনে একটা দেওয়াল দেখে ওরা বললেন যে আপনি তো এখন মুখ্যমন্ত্রীর মা, এই দেওয়ালটা দেখুন কি অবস্থা এটাকে এখন ঠিকঠাক করিয়ে নিন। তখন আমার মা বলেন, খেতে একটা নতুন বাড়ি বানিয়ে নাও, ভগবান বানিয়ে নাও, কিন্তু এখানে কোনো কাজ করা যাবে না। কে জানে কোন সৌভাগ্যের ইঁট এই বাড়িতে গাঁথা রয়েছে যা আমার ছেলেকে এত উচ্চ পদে পৌঁছে দিয়েছে। সেই ইঁটের উপরে আমি হাতুড়ির আঘাত করতে চাই না। আমরা তো 2 বার করে প্রার্থনা করার মানুষ। কোনো গাড়ির নিচে যদি চাপা পড়ে কোনো পায়রা বা পাখি মরে যায়, সেখানেও 2 মিনিট মৌন পালন করার লোক আমরা। সেই জন্যই তো ভগবানজি ওরা বলে যে মোষের ল্যাজ ধরে পুকুরে যেত মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মাথা তো খারাপ হবেই। সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করেছিল, মুখ্যমন্ত্রী চেয়ারে বসলে বড় বড় মানুষেরও মাথা খারাপ হয়ে যায়, আপনার মাথা খারাপ হয়নি কেন? আমি বললাম একটা পার্থক্য আছে। ওরা যারা আছে তারা চেয়ারে বসে ফেমাস হয়েছে, আর আমি ফেমাস হয়ে চেয়ারে বসেছি। তো পপুলার তো আমি 17 বছর বয়সে, আই ওয়াজ 17 অ্যাট দ্যাট টাইম ওয়েন আই বিকেম আ বিগ স্টার। 17 বছর বয়স ছিল, ক্লাস 2 গ্রেডে পড়তাম আমি। তো টাকা পয়সার অভাব ছিল না, নাম ডাকেরও অভাব ছিল না। ওনারা বলেন স্টেজ চালানো আলাদা ব্যাপার আর স্টেট চালানো আলাদা ব্যাপার। তো স্টেট তো চালাচ্ছি আমি, ওরা তো স্টেজ চালাচ্ছে। ওদের বলুন স্টেজ চালাতে, স্টেজ চালাক। 29,237টা সরকারি চাকরি দিয়েছি স্যার। সাধারণ মানুষের জন্য 582টা ক্লিনিক চালু হয়ে গেছে, 80 জন মহিলা আছে। স্কুল অফ এমিনেন্স তৈরি হয়ে গেছে, 15ই আগস্ট 15টা স্কুল অফ এমিনেন্স তৈরি হবে। আর বিদ্যুৎ 80%, 88% বাড়িতে ফ্রি বিদ্যুৎ দেওয়া হয় স্যার। পাঞ্জাবের যদি কেউ এখানে থেকে থাকে তাকে জিজ্ঞেস করুন, যদি কেউ পাঞ্জাবের থেকে থাকে। আমি পাঞ্জাব তো এখান থেকে 200 কিলোমিটার দূরে, আপনি ক্যামেরা পাঠিয়ে দিন আর সেখান থেকে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন লোকজন। আর ক্যামেরা পাঠালে সব জায়গায় ভগবান মানেরই ছবি দেখা যায়। যে কাজই হোক না কেন সবার আগে মান সাহেবের ছবি। এখন আমার ছবি তো সেখানেও আছে যেখানে আপনার ক্যামেরা পৌঁছয় না, মানুষের হৃদয়ে। ভিড়ের মধ্যে অনেক চেহারা দেখেছি, একটা চেহারার পেছনে এত ভিড় দেখিনি স্যার। লোকে ভালোবাসে আমাকে। আজকের যুগে মানুষের এত ভালোবাসা, আমি যখনই যাই আমার পাগড়ি ফুলে ঢেকে যায়, ফুল ছুঁড়ে মারে। গাড়ি থেকে ফুল সরিয়ে বসার জন্য জায়গা তৈরি করতে হয়। যারা মায়েরা রয়েছেন তারা মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, ভালোবাসা জানান। বোনেরা শ্রদ্ধা জানান। তরুণ ছেলেরা এইভাবে কাঁধে হাত রেখে সেলফি তোলে। এখনকার যুগে
পলিটিশিয়ানকে। আমি ভাবি আমার কথা, হে গুরু, গত জন্মে আমি কি পুণ্য করেছিলাম যে এই জন্মে এত ভালোবাসা পাচ্ছি। না হলে তো অন্যান্য সব পার্টির পলিটিশিয়ানরা তো রয়েছে, তাদের সঙ্গে একবার হাত মেলানোর পরে দেখতে হয় যে আঙুলগুলো আদৌ হাতে আছে নাকি সব নিয়ে গেছে। এটাই হলো স্যার। দেখুন, সেটাই তো মনে করিয়ে দিচ্ছি। যখন বাদল সাহেবের ছবি ছাপা হতো, অমরিন্দর সিং এর ছবি ছাপা হতো, আপনি বলতেন টাকাগুলো নষ্ট হচ্ছে, আপনি বলতেন, কিন্তু ক্লিনিকের ওপর ভগবন্ত মানের ছবি। স্যার প্রথম কথা এটা হলো যে কোনো ভালো কাজ হলে সেটা তো পাবলিকের কাছে পৌঁছতে হবে। প্রত্যেকের কাছে তো হোয়াটসঅ্যাপ নেই। এবার আপনাকে যদি গ্রামে কথাটা পৌঁছে দিতে হয়, গ্রামবাসীরা কোথায় যাবে? মান সাহেব, কাজ আপনি পাঞ্জাবে করছেন আর বিজ্ঞাপন ছাপা হচ্ছে গুজরাটে। লোকেরাও তো দেখছে, গুজরাটের লোকেরাও তো দেখতে পাচ্ছে যে পাঞ্জাবে ভালো কাজ হচ্ছে, তারাও তো সরকারকে বলতে পারে পাঞ্জাবে এসব হচ্ছে, এখানে কেন হচ্ছে না? আমি তো এইভাবেই সবাইকে বলবো। আপনি তো সবসময় এটা বলতেন যে ব্রেন ড্রেন হচ্ছে, আমাদের তরুণরা চলে যাচ্ছে, কিন্তু এখনো সেখানে বোর্ড লাগানো আছে। হ্যাঁ ঠিক। ইউএসএ যাওয়ার জন্য এখানে যোগাযোগ করুন, কানাডা যাওয়ার জন্য এখানে যোগাযোগ করুন। একদম ঠিক কথাই বলেছেন। খুব ভালো একটা প্রশ্ন যে আমাদের তরুণরা যারা এখান থেকে চলে যাচ্ছে, এটা তো সিস্টেমের দোষ। তাই আমি তো এটাই চেষ্টা করব যে তারা যেন এখানেই থাকে, তারা যেন এখানেই ডিগ্রি পায়, আর সেই ডিগ্রির অনুপাতে তারা যেন রোজগারটাও এখানে করে, কোথাও যেতে হবে না ওদের। বিদেশ যাওয়াটা কোনো সহজ ব্যাপার নয় স্যার। এখন আপনি দেখছেন যে 600-700 স্টুডেন্ট যারা রয়েছে, ওদের মাথায় তরোয়াল ঝুলছে ডিপোর্টের জন্য। ওদের ডিপোর্ট করবে ক্যানাডা থেকে, কারণ ভুল কাগজপত্র দিয়ে ওদের পাঠানো হয় কানাডাতে। হ্যাঁ, কানাডাতে। কেন চলে যায়? মায়ের গয়না বিক্রি করে, বাবার জমি বিক্রি করে। ওখানে সিস্টেম আছে, ওখানে ডিসিপ্লিন আছে। আমাদের এখানে আমি এটা চেষ্টা করছি এখানেই যেন সবাইকে চাকরি দেওয়া হয়। আসলে এর আগে যেটা হতো, পাঞ্জাবে যে ইন্ডাস্ট্রি ছিল সেগুলো ফেরত চলে গিয়েছিল। বলুন তো, যে ইন্ডাস্ট্রি নিয়ে আসতো এখানে ফ্যাক্টরি সেট করব, আগে তাকে জিজ্ঞেস করা হতো আমার কত। মানে এমওইউ একটা ফ্যামিলির সঙ্গে করতে আসতো, এখন এমওইউ 3.5 কোটি মানুষের সঙ্গে করতে আসে। টাটা আসছে, বিগেস্ট, সেকেন্ড বিগেস্ট আফটার জামশেদপুর, লুধিয়ানাতে। কত হাজার হাজার ছেলেমেয়েরা এখানে কাজ পাবে। জিএসডব্লিউ এসে গেছে, বর্ধমান আছে আমাদের কাছে, হিরো অলরেডি আমাদের কাছে আছে, আর গুগল আসছে আমাদের কাছে, ওয়ান্ডারলা আসছে। অনেক বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে আসা হচ্ছে পাঞ্জাবে, তাদের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যাতে পাঞ্জাব প্রথম দিন থেকেই, পাঞ্জাব তো দেশের রোল মডেল ছিল। এটা কি রোল মডেল? ড্রাগ মাফিয়ারা রয়েছে পাঞ্জাবের কোনায় কোনায়, অলিগলিতে যুব সমাজ ড্রাগস নিচ্ছে। তাহলে শুনুন, এর পেছনে অনেক বড় বড় গল্প আছে। কারণ বর্ডার স্টেট, আগে পাঞ্জাব শুধুমাত্র ট্রানজিট স্টেট ছিল ড্রাগের জন্য। ওপার থেকে ড্রাগ আসতো আর মুম্বাইতে চলে যেত। এখন সেটা যা হয়েছে সেটা কনজিউমিং স্টেট হয়ে গেছে। আমাদের যুব সমাজ অনেকটাই ড্রাগ নিয়েছে, আর এসবের কারণ হলো বেকারত্ব। যদি এরা সবাই এখানে কাজ পায় তাহলে কেউ এদিক ওদিক কাজ যাবে না। আমরা এখন খেলা চালু করেছি। আমরা এখন পাঞ্জাব পুলিশে ভর্তি হওয়ার জন্য প্রতি বছর অ্যানাউন্সমেন্ট করি যে 2200 ছেলে নেওয়া হবে, যাতে তারা তৈরি হয়, ওরা নিজেদের শরীরকে ফিট রাখতে পারে। ওদের যে সময়টা ভুল পথে চলে যাচ্ছিল সেই সময়টা ওরা অন্য কোথাও যদি লাগায় তাহলে সেটা ভালো হবে। তো এটাকে করতে হবে, ঠিক করতে হবে, আর পাঞ্জাবকে আবার পাঞ্জাব বানাতে হবে স্যার। ক্যালিফোর্নিয়া, লন্ডন, প্যারিস বানানোর দরকার নেই। আমরা আমাদের পাঞ্জাবকে গুরু আর পীরের ভূমি, শহীদের ভূমি, আমাদের আবার পাঞ্জাব করতে হবে। আর পাঞ্জাব হলো, কথায় আছে না, ভারত হে বাঘমুন্দ্রি উইচ নাগ পাঞ্জাব দা। যদি দেশ একটা আংটি হয়, ওতে যে পাথর বসানো আছে, ওই হিরেটা, সেটা হলো পাঞ্জাব। এই পাথরের যে চমক ছিল সেটা একটু ফিকে হয়ে গিয়েছিল, সেটা আবার চকচকে করব স্যার। আর পাঞ্জাব অনেকবার ধরাশায়ী হয়েছে, কিন্তু পাঞ্জাব আবার উঠেও দাঁড়িয়েছে। তো সুজিত পাত্র সাহেবের একটা শায়রি আছে, কি হয়ে যে পতঝড় আই, তু अगली रुत विच यकीन रखी, मैं लब खिलौना के तू कलमा, तू फुलना जोगी जमीन रखी। ভালো কথা বলেছেন আপনি। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ভগবন্ত মানের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বইবে। ਜਿੱਥੇ ਤੰਗ ਨਾ ਸਮਝਣ ਤੰਗੀਆਂ ਨੂੰ, ਜਿੱਥੇ ਵਾਲ ਤਰਸਦੇ ਕੰਗੀਆਂ ਨੂੰ। ਬਰਸੀ ਖਟਣ ਗਿਆ, ਖਟ ਕੇ ਲਿਆਂਦਾ ਗੁਲਾਬ, ਪੰਜਾਬ ਦੀ ਹਟੌਰ ਵੱਖਰੀ, ਪੰਜਾਬੀਆਂ ਦੀ ਤੌਰ ਵੱਖਰੀ, ਵਸਦਾ ਰਹੇ ਪੰਜਾਬ, ਪੰਜਾਬੀਆਂ ਦੀ ਤੌਰ ਵੱਖਰੀ।
ਹੱਸਦਾ ਰਹੇ ਪੰਜਾਬ ਪੰਜਾਬੀਆਂ ਦੀ ਟੌਰ ਵੱਖਰੀ ওয়েলকাম ব্যাক আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি প্রশ্ন করছি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আপকে আদালতে পরের অভিযোগ আপকি আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি আসলে অঙ্গুলি হেলনে চলা একজন মুখ্যমন্ত্রী। মান সাহেব, আপনি কিং অফ কমেডি ছিলেন, মানুষ আপনাকে কিং অফ পাঞ্জাব বানিয়ে দিয়েছেন, সিং ইজ কিং। কিন্তু রাহুল গান্ধী বলেন যে এই কিন্তু একটা কাঠের পুতুল, একে কেজরিওয়াল চালায়। কে বলে? রাহুল গান্ধী। তাহলে পাঞ্জাবে রাহুল গান্ধীর পার্টিকে কে চালায়? রাহুল গান্ধী কি মোগার মানুষ না ভাটিন্ডার মানুষ? আমাদের ন্যাশনাল পার্টি, আমাদের পার্টির হেড অফিস তো দিল্লিতে, তবুও এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখান থেকেই তো আমাদের সব রকম কাজকর্ম হয় আমাদের। না, উনি বলেন যে আমি ভগবন্ত মানকে খুবই সম্মান করি, খুবই রেসপেক্ট করি, কিন্তু ওনাকে এটা চেষ্টা করতে হবে যাতে রিমোট কন্ট্রোল দিয়ে এই পার্টিটা না চলে। আমার মতে রাহুল গান্ধী নিজের পার্টিটাই চালনা করুক। মানে দেশের রাজধানীতে ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া, সেই দেশের রাজধানীতে এই দেশের সবথেকে পুরনো ন্যাশনাল পার্টি কংগ্রেস 2015 থেকে শুরু করে ওদের কতগুলো এমএলএ রয়েছে স্যার? 0। কতগুলো এমপি রয়েছে স্যার? 0। রাজ্যসভায় কতজন আছে স্যার? 0। এমনকি যে এলাকায় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী আর এদের সমস্ত কংগ্রেসের আর বিজেপিদের লোকেদের বাড়িঘরদর রয়েছে, সেখানকার এমএলএ কে? অরবিন্দ কেজরিওয়াল। নতুন দিল্লি বিধানসভা, তার মানে রাহুল গান্ধী কি আমাদের ভোট দেবে? কিন্তু ওনার বাড়ির চাকর মালি সবাই আমাদের ভোট দেয়। তাই ওনাকে বলুন নিজের পার্টি চালাক। মানে রাহুল গান্ধী বাবুর মানে এটা তো এমন কথাই হলো যে একটা দোকানদার ছিল, সে ধারের জ্বালায় জর্জরিত ছিল, সবাই তার কাছ থেকে ধার চাইতো, সে কাউকে না বলতে পারতো না। অবশেষে সে বোর্ড লাগিয়ে দিল, দোকানদারটা কংগ্রেসি ছিল, সে বোর্ড লাগিয়ে দিল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ধার দেওয়া বন্ধ। তো গ্রামবাসীরা বলল সোজাসুজি বলে দিন না, এর মানে সারা জীবন। তো স্যার উনি নিজের কংগ্রেসকে আগে ঠিক করুন। ঠিক বলিনি? কংগ্রেস কখনো এদিক ঘোরে। আমি তো পার্লামেন্টে বলেছিলাম, দিল্লিতে তো মায়েরা তো নিজের সন্তানকে পৃথিবীর সব থেকে ছোট গল্প শোনাতে পারে। এক যে ছিল কংগ্রেস, ব্যাস গল্প শেষ। আপনি সত্যিই পাঞ্জাব থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন, কিন্তু পাঞ্জাবে এখনও আকালি দল আছে, আর সুখবীর বাদল বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে কম থাকেন, গুজরাট, হিমাচল আর দিল্লিতে বেশি ঘোরাঘুরি করেন। দেখুন, পাঞ্জাবে অফিসে সব থেকে বেশি যায় যে মুখ্যমন্ত্রী, পাঞ্জাবে মানুষের মাঝখানে সব থেকে বেশি থাকা মুখ্যমন্ত্রী। আপনি যদি লিস্ট বার করে দেখেন তাহলে আপনি আমার নাম ওখানে পাবেন। মাত্র 1.5 বছর হয়েছে। এর আগে যা হয়েছিল, এই বড় বড় বাড়িতে থাকা মানুষরা, এত বিশাল বড় বড় এদের বাড়ির দেওয়াল, এরা মুখ্যমন্ত্রী হওয়ার পর ভেতর থেকে নিজেদের দরজার খিল আটকে শিকল তুলে দিত, যাতে বাইরের সমস্ত মানুষরা আমাদের আশেপাশে না আসতে পারে। ওরা জানতেও পারেনি, আপনি তো আগেই বলে দিলেন যে মানুষ ওদের দরজার বাইরে শিকল তুলে দিয়েছিল যাতে ওরা বাইরে বেরোতে না পারে। তাই স্যার এখন সুখবীর বাদল, এদের সবার সম্পর্কে কথা বলা, এদের কর্ম অনুযায়ী কথা বলতে পারেন। চলুন এবার আমি আপনার পার্টির এমএলএদের নিয়ে কথা বলি, মন্ত্রীদের নিয়ে কথা বলি। কেউ জানে না যে ভগবন্ত মান কখন কাকে বের করে দেবেন, আর তারা তো এটাও জানে না যে কখন কাকে মন্ত্রী বানিয়ে দেবে। যদি তাই হয় তাহলে তো ঠিকই আছে, প্রত্যেকেরই ইচ্ছে থাকা উচিত, হওয়াও উচিত যে আমি যে কোনো সময় মন্ত্রী হতে পারি। আর যদি কেউ অন্যায় কাজ করে, সেটা আমার নিজের লোক হোক বা আত্মীয় স্বজন বা আমার বাড়ির কোনো সদস্য, যদি তারাও অন্যায় করে তাহলে তারা শাস্তি পাবে। আমি তো সবাইকে এটা জানিয়ে দিয়েছি। যদি আমি প্রায় 1.5 বছর হতে চলল, যদি আমি 1 টাকাও
সরকারের আত্মসাৎ করি, সরকারের সমস্ত টাকার অপপ্রয়োগ করি, একটা টাকাও যদি আত্মসাৎ করি, তার মানে সেটা একটা টাকা নয়, বুঝবে সায়ানাইড ট্যাবলেট খেয়ে নিয়েছি আমি। এর থেকে বেশি গ্যারান্টি আজকের যুগে কেউ দিতে পারবে না। কিন্তু এটা তো পাঞ্জাবের পরম্পরা নয়, সেটা বাদলের পরিবার হোক বা অমরিন্দরের পরিবার হোক, নিজের পরিবারের দিকে কেউ আঙুল তোলে না। এটাই তো সব থেকে বড় দুঃখের কারণ। সবার আগে আমি তো স্বাস্থ্যমন্ত্রীকেই বের করে দিয়েছি, তারপর একজন এমএলএর কমপ্লেন এসেছিল, তাকে বের করেছি। আমরা যদি অন্যকে কারাপশনের জন্য ধরি, তাহলে তো আমাদের বাড়ির মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেখানে আমাদের ভোটের চিহ্নও ঝাঁটা, পরিষ্কার তো করতেই হবে। যেখানেই যাবে সেখানেই পরিষ্কার করবে। তাই জন্য আমি বলি, আমার বিষয় হলো একটাই এজেন্ডা, যে পাবলিকের টাকার যদি কেউ অপপ্রয়োগ করে তাহলে আমি তার হিসেব নেব। একজন মন্ত্রী ধরা পড়েছে যে কংগ্রেসের মন্ত্রী ছিল, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিল। তারপর তার বাড়ির তল্লাশি নেওয়া হলো। বাড়ি তো অসাধারণ ছিল, করাপশনের টাকা ঢুকতো যে, বড় বড় ড্রয়িং রুম, চকচকে মার্বেল, শ্যান্ডলিয়ার। কিন্তু এমন একটা জিনিস পাওয়া গেল যেটা দেখে আমার খুব দুঃখ হলো। আর ভগৎ সিংয়ের কথা মনে পড়লো, আর তাকে স্মরণ করলাম যে ভগৎ সিংজি, আমরা আপনার সামনে দাঁড়িয়ে লজ্জিত। কি হচ্ছে সব? মানে একটা বাড়ি থেকে নোট গোনার মেশিন পাওয়া গেল। বাড়ির মধ্যে নোট গোনার মেশিন কি করছে ভাই? ব্যাংকে তো থাকতে পারে। আপনাদের কারো বাড়িতে নোট গোনার মেশিন আছে? নোটই তো নেই, মেশিন কোত্থেকে আসবে? তাহলে একটা নোট গোনার মেশিন একজন মন্ত্রীর বাড়িতে কেন ছিল স্যার? তার মানে প্রতিদিন এত টাকা আসতো যে তার পরিবারের লোকেরাও বলতো, আমরা আর গুনতে পারছি না, মেশিন নিয়ে এসো। মানে এতটা লুটে পুটে যাবেটা কোথায়? এত বড় বাড়ি বানিয়েছে, কিন্তু থাকেটা কোথায়? এইটুকু একটা ঘরে, এইটুকু ব্যাস, জেলে। আমি তো প্রতিদিন এই প্রার্থনাই করি যে হে ঈশ্বর, আমি যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যাতে কারো সংসারের উনুনের আগুন নিভে যায়। আমি যেন এমন সিদ্ধান্ত নিতে পারি যাতে পরিবারের মধ্যে আনন্দ ছড়ায়, আর পাঞ্জাব যেন আবার নাচ গান হাসি আর ভাংড়া নাচের পাঞ্জাব হয়ে যায়। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? ফাইনাল রাউন্ড। স্যার, আমরা আপনাকে গান গাইতে শুনেছি, তাই আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ একটা গান শোনান প্লিজ। সন্তরাম উদাসী হলো আমাদের একজন নামকরা শায়ের, তো সেটাই আমি আপনাকে গুনগুন করে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে, তাও ঠিক আছে, আপনি শুনতে চেয়েছেন, আমি শোনাচ্ছি। मां धरतीए तेरी गोद नू चन होर बथेरे, नी मां धरतीए तेरी गोद नू चन होर बथेरे, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े, जिथे तंग ना समझण तंगियां नू, जिथे वाल तरसदे कंगियां नू, जिथे मिलन अंगूठे संगियां नू, नक वगदे अखां चुन्नियां ते दंद करेड़े, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े, जिथे जमदा बंदा सीरीए टकियां दी मीरी पीरीए, जिथे करजे हेठ पंजीरीए, बापू दे करज दे सूद पुत जमदे जेड़े, धीआं हौंके भरदियां आसमान जुडेरे, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े, तू मंगदा रही वे सूरजा कमियां दे वेड़े। वाह! ভগবানজি, आपके আদালতে আজ আমরা আপনার অনেকগুলো রূপ দেখলাম, আপনার কমেডিয়ান রূপ, আপনার পলিটিশিয়ান রূপ, আর এখন এই সিঙ্গারের রূপ, আপনার কবি রূপ, আর সব থেকে ভালো জিনিস দেখলাম আপনার হৃদয়, যেটা পাঞ্জাবের জন্য ধকধক করে। ধন্যবাদ স্যার। এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো आपके আদালতে আজকের জাজ, খুবই জনপ্রিয় সিঙ্গার, পাঞ্জাবের বড় স্টার জসবীর জসির ফয়সালা আজকের মোকদ্দমা নিয়ে। মানুষজন প্রায়শই এটা বলে থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে, কিন্তু এই পাঞ্জাবি মনের কথা হলো, দেখা করতে থাকো তাহলেই বেঁচে থাকবে। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর।
ওনাকে জিজ্ঞাসা করলাম পাঞ্জাবের সমস্যা নিয়ে, পাঞ্জাবের ড্রাগস সম্পর্কে, সিকিউরিটি সম্পর্কে, এখানকার গ্যাং ওয়ার সম্পর্কে। ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার জীবন সম্পর্কে, কমেডিয়ান থেকে পলিটিশিয়ান কী করে হলেন সেই সম্পর্কে। আর ভগবন্ত মানজি কোনো প্রশ্নেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন সময় হলো আপকি আদালতে আজকের জজ জসবীর জাসির ফয়সালার। আমার মনে হয় যে অনেকটা অপেক্ষার পর, অনেকটা সময়কাল ধরে অপেক্ষার পর পাঞ্জাব এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছে যে সৎ, যার বিবেক পরিষ্কার, আর যে পাঞ্জাবের ব্যাপারেই ভাবে। আর পাঞ্জাবের জন্য রীতিমতো ভালো ভিশন ওনার। আমার মনে হয় যে আমি শুধু একটাই পরামর্শ ভগবন্ত মান বাবুকে দিতে পারি যে দেখুন, আপনি তো খুব ভালো কাজ করছেনই, আপনি কমেডির ছলে, মজা করার ছলে অনেক গভীর করুণ সত্য লোকেদের কাছে পৌঁছে দেন, আর লোকেদের কষ্টের কথাও আপনি শোনেন, এটাও একটা বড় কথা। তবে আমি শুধু এটুকুই বলবো যে আপনি পাঞ্জাবের নবযুবাকে একটা দিশা দিন, ওদেরকে এতটা শক্ত সমর্থ করুন যাতে ওরা ড্রাগসের কুখ্যাত হাতছানি থেকে বেরিয়ে আসতে পারে। কারণ পাঞ্জাবকে আপনার চেয়ে ভালো আর কেউ চিনতে জানতে পারবে না। আপনি পাঞ্জাবের নিজের মাটির মানুষ, আপনার মধ্যে পাঞ্জাবের সংস্কৃতি রয়েছে, পাঞ্জাবি আপনার মাতৃভাষা, তো আপনি পাঞ্জাবকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনি পাঞ্জাবকে আরো ভালোভাবে পাঞ্জাব বানানোর যে চেষ্টা করছেন সেই প্রচেষ্টাকে দ্বিগুণ করুন, এটাই আমরা আশা থ্যাংক করি। ইউ। আমি আপনারা রজতবাবু, হ্যাঁ বলুন। ইন্ডিয়া টিভিকে অনেক ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই যে আমাকে এতটা মান সম্মান দিয়েছেন। আর আমি একটা শায়েরি বলে আজকের এই আদালত থেকে বিদায় নেব। মানুষজন প্রায় এটা বলে থাকেন যে বেঁচে থাকলে আবার দেখা হবে। মানুষজন প্রায়শই এটা বলে থাকেন বেঁচে থাকলে আবার দেখা হবে, কিন্তু এই পাঞ্জাবি মনের কথা হলো দেখা করতে থাকো, তাহলেই বেঁচে থাকবো। বেঁচে থাকবে। ধন্যবাদ স্যার। রজত বাবু, হ্যাঁ বলুন। রজত স্যার, হ্যাঁ। যেহেতু ভগবন্ত মান আমাদের সাথে রয়েছেন, হীর নিয়ে যদি একটু হীর? আমিও চাইবো যে কালচার নিয়ে আচ্ছা, একটু সাহেব। জস্টিজি, যে জজ বাহ। সাহেব। খুব ভালো কথা, বাহ, দারুণ। দারুণ আজ দারুণ। এখানে এত বড় সিঙ্গার রয়েছেন আপকি আদালতে, আর মান সাহেব তো পাঞ্জাবের কালচারের চিহ্ন, তো উনি খুব ভালো করেছেন যে আপনাকে একটা হির গাইতে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। हीर आँख दी जोगिया झूठ बोले कौन रुठड़े यार मनाम दाई ऐसा कोई ना मिलिया वे मैं ढूंढ थकी वाह। जेड़ा गया नू मोड़ लियामदाई साडे चमदियां जुतियां करे कोई जेड़ा जीव दा रोग गवामदाई हो भला दस खाचरी विछुनिया नू হে ঈশ্বর, তুমি পাশে থেকো, মঙ্গল করো সবার। कदों रब सच्चा कर लियामदा बारी बरसी खटन गया सी खट के लियांदा गुलाब बारी बरसी खटन गया खट के लियांदा गुलाब पंजाब दी हटौर वखरी पंजाबियां दी तौर वखरी वसदा रहे पंजाब पंजाबियां दी तौर वखरी हसदा रहे पंजाब पंजाबियां दी तौर वखरी এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যে পাঞ্জাবের টাওয়ার এইভাবেই মাথা উঁচু করে থাকবে, পাঞ্জাবের আজ যে রূপ আমরা দেখতে পেলাম, মিউজিকের, হাসির, হাসানোর,
পাঞ্জাবে এইভাবেই চিরকাল হাসি খুশি বজায় থাকুক, এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আজ বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।